মোহিত সরকার, নাসিমা মল্লিক, পিঙ্কি, প্রীতম, হ্যাঁ, স্যার। পূজা মিস্ত্রি, রিম্পা ঘোষ, শ্যাম টারবেজ, শিবাজি মাল, Yes, শুভম sir. দুয়া, শুভেন্দু, সুরজিৎ, শ্রুতি মণ্ডল, হ্যাঁ, স্যার, তারকনাথ করেছি। রয়, প্রত্যেকে লেখা স্টপ Yes, করে sir. দাও। সময় স্যার, শেষ। হয়ে গেছে। বেশ, ঠিক আছে, যাদের হয়ে গেছে খুব ভালো, যাদের হয়নি তারা এখানে স্টপ করতে হবে, আর অ্যান্সার করতে পারবে না। আমরা যখনই পরীক্ষা নেব সঠিক টেটের যা নিয়ম সেটাকেই ফলো করব এবং সেটা খুব স্ট্রিক্টলি ফলো করব। আমরা চলে আসছি পড়ার মধ্যে। মোস্ট প্রবলি আমাকে দেখা যাচ্ছে না, স্ক্রিনটা আটকে গেছে, তাই না? বেশ, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। যাকে যেই প্রশ্নের উত্তরটা বলতে বলবো সে সেটা বলবে, তারপরে আমি সঠিক উত্তরটা বলে দেবো এবং তোমরা মেলাবে, এবং মেলানোর পর কার কটা ঠিক হলো সেটা রেসপন্স করে বলবে, ঠিক আছে? আমাদের এখানে নাম যেরকম ভাবে, শ্রুতি মণ্ডল মিউট করো, যেরকম ভাবে নাম আছে সেরকম ভাবে আমরা ক্লাসগুলো মানে জিজ্ঞেস করবো প্রশ্নের উত্তর। 1 নম্বর বলো, আব্দুর রাকিব। কোশ্চেন নাম্বার 1, কি হবে উত্তর? আব্দুর, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছে না হয়তো। নেক্সট, অনিন্দিতা বিশ্বাস। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলো 1 নম্বর উত্তর কি হবে? প্রশ্ন আছে, হি সেইজ আই ওয়ার্কড হার্ড। স্যার, আমি একের সি করেছি। একের সি, একের হি সেইজ আছে, তো একের সি তো উত্তর হবেই না কোনোভাবেই, কারণ এখানে সেইজ আছে তো ওখানে টোল্ড। একের উত্তর হবে একদমই বি। হবে না, স্যার। বি, একের উত্তর হবে স্যার, বি। বি। হি সেইজ দ্যাট হি ওয়ার্কড হার্ড। আমি শুধু উত্তর বলে দিচ্ছি সেটা নয়, উত্তর বলার সঙ্গে সঙ্গে সেটাকে মার্ক করে দিচ্ছি, দেখো এটাকে হাইলাইট করে দেওয়া আছে, অত উত্তরটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। তাহলে একের উত্তর হচ্ছে বি। 2 নম্বর বলো, বিদিশা বসাক। হি সেড আই ক্যান ফিনিশ দিস ইন 1 আওয়ার। 2 নম্বর উত্তর হবে বিদিশা বসাক। দুর্গা পাল। হ্যাঁ স্যার, 2 নম্বর উত্তর বলো। এ করেছি। এ, ঠিক আছে, এ। এই হবে উত্তর। হি সেড দ্যাট হি কুড ফিনিশ দ্যাট ইন 1 আওয়ার, এটা উত্তর হবে। সি নম্বর মানে 3 নম্বরের উত্তর বলো। 3 নম্বর বলবে জিনিয়া ভট্টাচার্য। 3 নম্বর স্যার, সি। সি, ঠিক আছে, এটাই রাইট উত্তর। 3 এটা সি। 4 নম্বর বলো, কুমার বিশ্বাস। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রাম said the book has been printed. স্যার, ডি। 4 নম্বর ডি। হ্যাঁ, ঠিক আছে, 4 নম্বর ডি হবে। রাম said that the book had been printed, ঠিক আছে। 5 নম্বর বলো, মোহিত সরকার। হ্যাঁ, স্যার। বলো 5 5 নম্বরের উত্তর বলো। সি। প্রশ্ন হচ্ছে, শান্তি said Sita has a fine picture. সি নম্বর 5 এর সি। শান্তি said that Sita had, ঠিক আছে, এটা উত্তর হবে। চলে যাও পরেরটা। 6 নম্বর বলবে নাসিমা মল্লিক। হ্যাঁ স্যার, 6 নাম্বার 6, রাম said honesty is the best policy. অ্যান্সার বলো। স্যার, ডি। ডি, ঠিক আছে, এটাই হবে উত্তর। রাম said that honesty is the best policy, এটা ইউনিভার্সাল ট্রুথ, এর জন্য এটাই উত্তর হবে ডি। নাম্বার 7 বলো, পিঙ্কি শিকদার। হি said the earth moves round the sun. এ। অবশ্যই তাই, কারণ এটার ইউনিভার্সাল ট্রুথ আছে, উত্তর হবে এ। 8 নম্বর বলো, প্রীতম হালদার। প্রশ্ন আছে, she said মোহন wrote a book. প্রীতম হালদার, শুনতে পাচ্ছ? পূজা মিস্ত্রি, বলো পরের জন। সি, সি উত্তর হবে না ওটার। she said মোহন wrote a book, উত্তর হবে বি। she said that মোহন had written a book, কারণ দুটোই পাস্ট টেন্স আছে তাই একটা ঘর এগিয়ে যাবে, একদিন শেখানো হয়েছিল। নেক্সট পয়েন্ট বলো, পূজা মিস্ত্রি। নাম্বার 9, he says she wept when স্যার, she saw 9 her এরটা dead child. 9 স্যার, ডি করেছি।
ডি উত্তর হবে না, ওখানে সেইজ আছে, ওখানে টোল্ড কি করে হয়? সেইজ আছে, সেইজই হবে, উত্তর হবে সি। তোর যে পরেরটা, রিম্পা ঘোষ, পরেরটা বলো। হি সেইড হি ইজ রাইটিং আ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। স্যার বি হবে। 10 নম্বরটা কি বলছো? বি। স্যার বি হবে। বাহ, ঠিক আছে, উত্তর বি হবে। ওকে, বি। স্ক্রিনে দেখতেই পাচ্ছ, সবকটা আমি মার্ক করে দিচ্ছি। চলে যাচ্ছি 11 নম্বরে, নাম্বার 11। উত্তর বলবে শুভ দোয়া। 11 প্রথম থেকে সে ড্রাম হ্যাজ স্লেপ্ট। He said the drum had slept. অ্যান্সার বলো। He said the drum had slept. মানে বি B. উত্তর, হ্যাঁ, নম্বরটা বলবে বি, ঠিক আছে। নেক্সট, শুভেন্দু মান্না। আই সেইড হি হ্যাড বিন ওয়ার্কিং হার্ড। 12 নম্বর। স্যার এটা 12 হবে বি। বি। আই সেইড দ্যাট হি ওয়াজ, কখনোই না, হ্যাড বিন আছে। সি হবে স্যার। সি। I said that he had been working hard. I said he had been working hard. C number, I said that he had been working hard. C উত্তর হবে এইখানের অপশন অনুসারে। তো সিটা হবে কেন? কেন হবে না সেটাকে বলো, তারপরে বলছি। দুটোই পাস্ট টেন্স থাকলে আপনি বলেছিলেন যে ওই মানে একটা করে এগিয়ে যাবে, তো ওটা তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে না, তাহলে কোন টেন্সে আসবে? টেন্স থাকলে ওটা আগাবে না তো। কন্টিনিউয়াস টেন্সে আসবে তো। না, আগাবে তো সবকিছুর ক্ষেত্রেই। আর কেউ? He had been work, বলো। এই প্রশ্নটা ভুল আছে, ঠিক আছে। এখানে বেসিক্যালি সেইজ হওয়া উচিত ছিল, SAYS, তবে উত্তরটা হবে সি। ওকে, হ্যাঁ তো তাহলে ঠিক আছে। আমি একটা সেইজ করে হ্যাঁ, দিচ্ছি। নাহলে আমি স্যার এটা বি করেছিলাম। ঠিক আছে, ইটস ওকে। প্রশ্ন ভুল তো একটা ফুল মার্কস পাবে, অসুবিধা কোথায়? প্রশ্ন ভুল মামলায় তো 738 জন চাকরি পাচ্ছে, প্রশ্ন ভুল মানেই ফুল মার্কস পাবে। এটা তো ভালো, প্রশ্ন ভুল যত হবে তত বেশি চাকরি পাবে। তাহলে প্রথমে এটা আই এর সঙ্গে এটা শেষ করে দিচ্ছি। ওকে, এখানে এটা শেষ না করলে অন্য কোনো অপশনে এটা উত্তর হবে না, একমাত্র এটার সাথে উত্তর হবে। যাই হোক, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 12টা সি। আমরা চলে যাব 13 নম্বর। স্যার পরেরটা বলবো? বলো। স্যার 12 আনসার কোনটা সি হলো মার্ক করে তাহলে? দিয়েছি, বি দেখো। হবে? না না না, দাঁড়াও, মার্ক করে দিচ্ছি। স্যার আপনি হ্যাঁ হ্যাঁ, ডি মার্ক করে করেছেন। দিচ্ছি, করে দিচ্ছি, হ্যাঁ করে দিয়েছি। সি। আচ্ছা, ডিটা যেরকম সেট ছিল সেটাই করে দিয়ে এটা একটু রেকটিফাই করতে স্যার হবে। সেড, হ্যাঁ। ব্যাস, ঠিক আছে। এবার দেখো, আই সে, এখানে তো আই ছিল না, প্রশ্ন তো আই সে হবে, কিন্তু সেস নয়, এটাও ভুল। আই সে হি হ্যাড ওয়ার্কিং হার্ড, যা আছে তাই। সি নম্বর উত্তর হবে আই সে দ্যাট, তারপরে যা আছে তাই উত্তর। বলো 13 নম্বর, বলো শুভেন্দু মান্না। স্যার 13টা এ। 13টা এ কোশ্চেন আছে, হি সেইড হি উইল ওয়ার্ক হার্ড, এটাই উত্তর হবে হি সেইড দ্যাট হি উড ওয়ার্ক হার্ড, ঠিক আছে। 2014 নম্বর, বলো শ্রুতি মণ্ডল। স্যার আমি লাস্টে তিনটে কোনোটাই পারিনি, কারণ আমি ফিউচার টেন্স আছে বলে পারিনি। কেন? ফিউচার টেন্স তো শেখানো হয়েছে। না স্যার, কোথায় ফিউচার, মানে প্রথম ফিউচার দিনই শেখানো হয়েছে, প্রথম দিনই প্রথম নিয়মের মধ্যেই পড়ে। চলো দেখে নাও। সেটা। সুরজিৎ হ্যাঁ বার, স্যার, ঠিক। 14 নম্বর, সুরজিৎ বার, শুনতে পাচ্ছে না। তারকনাথ রয়, 14। হি সেড আই উইল বি রাইটিং টু হিম সুন। 14 কি করেছো? শোনা যাচ্ছে না কিচ্ছু। স্যার এ বলি। এ হবে না, উত্তর হবে বি। হি সেড দ্যাট হি উড হবে। ওকে, চলো 15 নম্বর, কে বলবে বলো। স্যার ওটা ডি হবে? কোনটা? স্যার এ হবে। স্যার এ হবে 15। এ হবে তো?
15 স্যার 15 নম্বর প্রশ্ন স্যার আছে 15 হি said the boy shall come, উত্তর হবে এ। হি said that হুম। the boy would এ come, হবে স্যার। shall আছে, should হবে, would নয় should। the he said that the boy should come। ওকে, সবার প্রথমে আউট অফ 15 কে কত পেয়েছো দেখো, মিলিয়ে নাও। আর তারপরে এখান থেকে যদি কারো অসুবিধা থাকে শেষে নম্বরটা বলো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তারপরে আমরা আমাদের যেটুকু বাকি আছে ন্যাশনের বাদ বাকি অংশ শিখবো। স্যার 10 এরটা একবার বলুন না, 10 বলবো আগে এরটা। বলো কত পেয়েছো, তারপরে বলবো, অবশ্যই বলবো। স্যার দুটো ভুল স্যার আমার হয়েছে। 14 হয়েছে, 14। 14, 15 তে 14, খুবই ভালো মার্ক। তার মানে খুব স্যার ভালো আমার বুঝতে 14 পেরেছো। এর একটা ভুল হয়েছে স্যার, তো ভেরি গুড, ভেরি গুড, কিন্তু স্যার স্যার আমার 12 লাস্টেরটা নম্বরের ভুল, একটা 14 হয়েছে। ভেরি গুড। যারা 12 স্যার উপরে 12 পেয়েছো, নম্বরেরটাকে বাদ দিলে 12 বাকি সব নম্বরে রাইট 1 হয়েছে। নম্বর ধরে নাও, প্রশ্ন তাহলে ভুল 15 মানে ফুল মার্কস পাবে। তাহলে স্যার ফুল মার্কস। ভেরি গুড। 12 নম্বরেরটাই 1 নম্বর ধরে নাও, ঠিক আছে। এটা প্রশ্ন ভুল ছিল, তোমরা মামলা করেছো এবং জিতে গেছো, কোর্ট তোমাদের 1 নম্বর দিয়ে দিয়েছে। 12 নম্বরে 1 নম্বর তোমরা পাবে। যারা 12 উপরে পেয়েছো খুব সুন্দর, একটু ওই অনেকেই মেসেজে লিখে দিচ্ছে, ওখানে লিখে দাও আউট অফ 15 কে কত পেয়েছো, আমি দেখে নিচ্ছি এখান থেকে। কুমার বিশ্বাস আউট অফ 15 তে পেয়েছো 15, পিঙ্কি 14, দুর্গা পাল 10, মোহিত সরকার 14, অনিন্দিতা 12। ঠিক আছে, যারা 12 উপরে পেয়েছো ভেরি গুড, খুব ভালো বুঝতে পেরেছো। আর যারা ভালো বুঝতে পারোনি একটু রেসপন্স করবে, ভালো বোঝার চেষ্টা করো। এখানে যে কটা প্রশ্ন আমি দিয়েছি প্রত্যেকটা শেখানোর মধ্যে, শেখানোর বাইরে একটাও দিইনি। এবার আমাকে বলো যে এই 15টা প্রশ্নের মধ্যে কার কনফিউশন আছে কোন জায়গায়। যদি কারো কনফিউশন থাকে বলো, সেটা দেখিয়ে দিয়ে আমি নতুন টপিক শুরু করব। স্যার 10 এরটা একবার বলুন না। হ্যাঁ, এক স্যার? এক করে। হ্যাঁ, ও 10 বলেছে, একটু 10টা বলে নি, তারপর আবার বলবো। স্যার একটু বলে নিই। বলো। হ্যাঁ বলছি স্যার, আপনি ওই পাস্ট টেন্সের নিয়মগুলো চেঞ্জ কোথায় বলে দিয়েছিলেন, কিন্তু ফিউচারের গুলো বলেননি। কারণ ফিউচারের গুলো তো ওটা হ্যাঁ চেঞ্জ, স্যার বলেননি। ঠিক আছে বলে দিচ্ছি। ওটা চেঞ্জ ওরকম ভাবে নিয়মের মধ্যে কিছু নেই। পাস্ট টেন্সের যেরকম চেঞ্জ ঘটেছে ওই সেম জিনিসই ফিউচারের চেঞ্জ আছে। দেখো আমি লাস্টেরটায় চলে যাচ্ছি, দেখো কি আছে, হি সেইড, এখানে তো সেইড আছে, এটা তো সেকেন্ড নিয়মের মধ্যে পড়ছে ন্যারেশনের। তাহলে এখানে সেইড আছে মানেই নিশ্চয়ই পরের যে অংশটা আছে দ্য বয় শ্যাল কাম, এরও নিশ্চয়ই পাস্ট ফর্মই হবে। তাহলে শ্যালের পাস্ট ফর্ম কি, এটা পাস্ট অনুসারেই হচ্ছে, ফিউচারের কোনো চেঞ্জের নিয়ম হয় না এখানে। তো এখানে সেইড আছে, এটা পাস্ট টেন্সে আছে, তার মানে এই শ্যাল কথাটারও পাস্ট ফর্মই হবে। শ্যালের পাস্ট ফর্ম কি, শুড, তার জন্য শুডই হয়েছে। কিন্তু ফিউচারে এরকম চেঞ্জের কোনো নিয়ম নেই। একজন বলেছো কত নম্বর বলে, 10 না 14? স্যার কেউ একজন 14 বললে বোধহয় স্যার। 10, 14? হ্যাঁ স্যার 10টা বলুন। 10টা 14টা ঠিক একটু আছে, ঠিক আছে 10 আর 14 বলে দিচ্ছি, শোনো। 10 নম্বরের প্রশ্ন আছে হি সেইড হি ইজ রাইটিং এ লেটার, খুবই সোজা প্রশ্ন। সেইডটা আছে পাস্ট টেন্সে, তাহলে পরের অংশটা পাস্ট হবে, এটা জানা কথাই। এখানে হি ইজ রাইটিং এ লেটার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে হি এক্ষেত্রে এখানে টোল্ড করা আছে না, এটা কিন্তু একটু সেইড করে নাও। হ্যাঁ, কারণ সেইড টু থাকলে টোল্ড হতো, এখানে সেইডই হবে উত্তরটা। হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে ঠিক ঠিক আছে আছে, স্যার, ঠিক আমি আছে। সে টোল্ড এর জন্য। ওকে ওকে ঠিক আছে, এখানে সেইডই হবে, বাদ বাকি তো পাস্ট টেন্স হবে জানো। হি ওয়াজ রাইটিং এ লেটার। বলছে 14 নম্বর, তাই তো? 14 হুম, আচ্ছা হি সেইড আই উইল বি রাইটিং টু হিম সুন। হি সেইড পাস্ট টেন্সে আছে, দ্যাট আবার সেই উইল আছে, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, তাই জন্য উড হয়েছে। এবার হি সেইড আই উইল বি রাইটিং টু হিম সুন, তার মানে আমি লিখছি না, সে লিখছে। তাহলে হি সেইড হি উড বি রাইটিং টু হিম সুন। ওই উইলটা উড হয়েছে, তার কারণ ওটা পাস্টে কনভার্টেড হয়েছে, তাই আর কোনো আলাদা কিছু নিয়ম নয়, যা শিখেছে সেই নিয়মের মধ্যে এগুলো সবকটা পড়ছে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? নেই আমাদের। স্যার একটা কোশ্চেন ছিল বল। হ্যাঁ বলতেই তো বলছি বারবার, স্যার বলো।
আজকে কি শুধু ন্যারেশনের উপরে ছিল না সমস্ত বিষয়ের উপর পরীক্ষা ছিল? সমস্ত বিষয়ের উপরে পরীক্ষা নেক্সট দিন হবে, অনলি ফর পরীক্ষাই হবে এবং খুব কঠোরভাবেই পরীক্ষা হবে। যখন প্রশ্ন করেছো আগেই বলে দিই, আমি শেষে বলতাম, আগেই বলে দিচ্ছি তুমি যখন প্রশ্ন করেছো। পরের দিন তোমাদের শুধুমাত্র এক্সামিনেশনই হবে। ঠিক 8টার সময় আমি কোশ্চেন পিডিএফ ভার্সনে তোমাদের গ্রুপে দিয়ে দেবো, 30 মার্কস থাকবে। আজ অবধি যত ধরনের পেডাগজি, যত ধরনের কম্প্রিহেনশন, যত ধরনের গ্রামার শিখিয়েছি এভরিথিং থাকবে। পরীক্ষা 30 নম্বরে হবে, যেহেতু 30 নম্বরই থাকে টেটে। 1 ঘন্টা সময় থাকবে, অর্থাৎ 8টা থেকে 9টা অবধি তোমরা ঘরে বসে পরীক্ষা দেবে। 15 মিনিট সময় থাকবে। ওএমআর শিটে পরীক্ষা প্রত্যেককে দিতে হবে বাধ্যতামূলকভাবে। ওএমআর শিট ব্যতীত যারা পরীক্ষা দেবে কারো খাতা দেখবো না আমি। 15 মিনিট সময় দেওয়া হবে ওএমআর শিটকে পিডিএফ করে গ্রুপে পাঠানোর জন্য। অর্থাৎ 8টার সময় কোশ্চেন দেওয়া হবে, তোমরা 9টা 15-র মধ্যে কোশ্চেন পেপার পিডিএফ বানিয়ে গ্রুপে পাঠাবে। 9টার 15 পর যারা পাঠাবে তাদের খাতা দেখবো না। দুটো কথা বললাম, একটা হচ্ছে যারা ওএমআর শিটে পরীক্ষা দেবে না তাদের খাতা দেখবো না, আর যারা 9টা 15 পরে গ্রুপে পাঠাবে তাদের খাতাও দেখবো না। 9টা 15-র মধ্যে পাঠাতে হবে। প্রত্যেককে ওএমআর শিটের উপরে নাম লিখবে নিজের, কারণ এগুলোকে আমি প্রিন্ট আউট করে তারপরে চেক করব। তো আমি বুঝতে পারবো না যে কোনটা কার ওএমআর। উপরে প্রত্যেকের নাম লিখতে হবে। উপরে প্রত্যেকের নাম লিখবে, ওএমআর শিটে পরীক্ষা দেবে। 30 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষাতে কম্প্রিহেনশন, প্রোজ, পোয়েট্রি সব থাকবে। গ্রামার যেরকম ভাবে টেটে থাকে সেম টু সেম থাকবে, তার সঙ্গে পেডাগজির কোশ্চেন থাকবে অনেক বেশি। এবার বলো, পরীক্ষার বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। স্যার প্লিজ আরেকবার বলুন না, পরীক্ষার ব্যাপারটা আমার কেটে গেছিল নেটওয়ার্কের প্রবলেমের জন্য, কিছু শুনতে পাইনি। আরেকবার রেকর্ড শুনে দিও। পরীক্ষা হবে পরের দিন, ওএমআর শিট দেবে। 30 নম্বরের পরীক্ষা হবে। 8টা থেকে 9টা অবধি পরীক্ষা দেবে। 9টা 15-র মধ্যে ওএমআর শিটের পরীক্ষা খাতা সাবমিট করতে হবে গ্রুপে, মানে পিডিএফ বানিয়ে। এনি কোশ্চেন? ওকে, বেশ। আমি কিন্তু 2-3টে জিনিস মেনশন করে দিয়েছি এবং আমি কিন্তু পরীক্ষার বিষয়ে ভীষণ সিরিয়াস বলে দিয়েছি যে ওএমআর শিট ব্যতীত যারা পরীক্ষা দেবে তাদের একজনের খাতাও আমি দেখব না। 9টা 15 পর যারা খাতা সেন্ড করবে তাদের খাতাও দেখব না, কারণ ও পিডিএফ বানাতে 15 মিনিট অনেক বেশি সময় তোমাদেরকে দেওয়া হচ্ছে, আর পরীক্ষাটা 1 ঘন্টাতেই দিতে হবে, এর বেশি সময় কেউ নেবে না। যদি কেউ নেও আমাকে ফাঁকি দিলেও অরিজিনালি পরীক্ষাতে তো আর ফাঁকি দিতে পারবে না, তুমি বিপদে পড়বে। আমি এত কঠোরভাবে নেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের উপকার হয়। যত দিন যাবে তত কঠোরতা বাড়তে থাকবে। ওকে, তাহলে নেক্সট দিন আজ অব্দি যা যা পড়া হয়েছে সবকিছু ভালো করে প্রিপারেশন নেবে। নতুন বছরে এক্সাম দেবে, নতুন উদ্যোগ নিয়ে পড়াশোনা করে আশা করবে এক্সামটা দেবে। ঠিক আছে, চলো, আশা করি আর কোনো প্রশ্ন নেই। আমাদের এই ন্যারেশনের কেবল 2টো টপিক বাকি ছিল। এই 2টো টপিক হলো, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন, আর একটা হচ্ছে কি কোশ্চেন। তো সবার প্রথমে আমরা তো ভয়েস চেঞ্জও করেছি, সেখানেও সেম জিনিসই আমাদের ছিল। তো আমাকে একজনকে বলতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে বলো তো। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে কোনো একজন বলো। স্যার যে সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়। আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ ইত্যাদি স্যার। বোঝায় তাদের আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। হ্যাঁ স্যার। এই টু যোগ হয়। না, এইরকম তো আমি বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা বলো, আর কিচ্ছু বলতে হবে না। তাহলে একজন বলে দিল যে অর্ডার, যেসব রিকোয়েস্ট, সেন্টেন্সে অ্যাডভাইস। হ্যাঁ, আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাদেরকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করতে গেলে আমাদের কয়েকটা নিয়ম একটু লিখতে হবে, খুব ছোট ছোট নিয়ম। লেখো, 1 নম্বর লেখো, রিপোর্টেড স্পিচ
রিপোর্টেড স্পিচ এর অর্থ অনুসারে রিপোর্টেড স্পিচ এর অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি ভার্বটি রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, VIS কিন্তু অ্যাডভাইস বানান, টেল হবে। 2 নম্বর নিয়ম লেখো। রিপোর্টেড স্পিচ এর ভার্বের আগে ভার্ব এর আগে রিপোর্টেড স্পিচ এর ভার্ব এর আগে টু বসবে, TO2 বসবে। এখানে একটা স্টার চিহ্ন দিয়ে লিখে নাও। নেগেটিভ সেন্টেন্স হলে, নেগেটিভ বাক্য হলে নট টু বসবে। আশা করি প্রত্যেকে লেখা হয়েছে। প্রত্যেকের হয়েছে? পূজা মিস্ত্রি লেখা হয়েছে? সুরজিৎ বার লিখেছ? আচ্ছা, শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো তো কেউ। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বেশ, ঠিক আছে। পিঙ্কি শিকদার লেখা হয়েছে? হ্যাঁ স্যার লেখা হয়েছে। বেশ, ঠিক আছে। আমরা যেটা লিখিয়েছি সেই অনুসারেই কাজ করবে এবার, অর্থাৎ যে নিয়ম লিখেছি সেই অনুসারে আমরা এগোবো। আব্দুর রাকিব, অনিন্দিতা, বিদিশা, দুর্গা, জিনিয়া, কুমার বিশ্বাস শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক হ্যাঁ আছে। স্যার। হ্যাঁ স্যার। চলো আমরা যা লিখেছি সেই অনুসারে আমরা এগোবো, ঠিক আছে? একটু রেসপন্স করবে, তাহলে টিচারের পড়াতে ভালো লাগে। না রেসপন্স করলে মনে হয় ভূতদের পড়াচ্ছি। এইবার রিপোর্টেড স্পিচ এর অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি বলেছি রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, টেল হবে। তো একটু আগেই একজন তো বলেছো তোমাদের মধ্যে যে ইম্পারেটিভ সেন্টেন্স মানেই রিকোয়েস্ট হতে পারে, অর্ডার হতে পারে, আদেশ, উপদেশ, অনুরোধ হতে পারে। এই যে অর্থ, কোনটা আদেশ, কোনটা অনুরোধ, কোনটা অর্ডার, এটা বুঝে তোমাকে কি করতে হবে? রিপোর্টিং স্পিচ এর অর্থ অনুসারে রিপোর্টিং যে ভার্বটা থাকে আমাদের এই সেন্টেন্সের, সেটার পরিবর্তন করতে হবে রিকোয়েস্টে, অর্ডারে, অ্যাডভাইসে, টেলে।
যদি অনুরোধমূলক সেন্টেন্স হয় তাহলে রিকোয়েস্ট করবে, যদি আদেশ দিয়ে থাকে তাহলে অর্ডার করবে, যদি উপদেশ দিয়ে থাকে তাহলে অ্যাডভাইস করবে। যদি এগুলোর মধ্যে কোনোটাই বুঝতে পারছো না, যেটা আদেশ, উপদেশ না অনুরোধ, কিছুই বোঝা যাচ্ছে না, তখন তুমি সিম্পলি টেল এর পাস্ট টেন্স টোল্ড এইটা করবে। কখন? যখন কোনো সেন্টেন্সে বোঝা যাচ্ছে না যেটা আদেশ, উপদেশ। স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না ঠিক মতো। আরেকবার রিজয়েন করো দরকার হলে। বাদ বাকিরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। তাহলে যখন তুমি বুঝতে পারবে না যে এটা আদেশ, উপদেশ না অনুরোধ করা হয়েছে, তখন তুমি সিম্পলি কি করবে, কি বললাম, টেল বা টোল্ড করবে। এবার আসি এক্সাম্পলে, খুব ভালো করে বুঝে নাও। দেখো আমাদের প্রথমে একটা সেন্টেন্স দেওয়া আছে, তিনটে এক্সাম্পল এখানে লেখাই আছে, আমি উত্তরগুলো করাবো। প্রথমে বিদিশা বসা, কি অসুবিধা বলো? ঠিক আছে, প্রথমে একটা সেন্টেন্স লেখা আছে, দেখো, দ্য টিচার সেইড সিট ডাউন। শিক্ষক মহাশয় বলেছিলেন বসে পড়ো। এই সেন্টেন্সটা পড়ে কি বুঝতে পারছো? এটা আদেশ করেছে, উপদেশ করেছে না অনুরোধ করেছে? এটা আদেশ। অর্ডার করেছে। এখন ক্লাসে ঢুকেই কি টিচার অর্ডার করে? অর্ডার মানে এই গেট আউট, বেরিয়ে যাও, সুইচটা অফ করো, ডাস্টারটা নিয়ে এসো, চকটা নিয়ে আয়, এগুলো অর্ডার হতে পারে। ক্লাসে ঢুকলো, ঢুকেই বললো বসে পড়ো, অর্ডার কি? কিন্তু স্যার যদি রেগে গিয়ে বলে তাহলে তো বোঝা যাবে যে সেটা order অন্য জেনারেল সেন্সে কি বলে, সে তো অনেক কিছু হতে পারে, গেট আউট বা সিট ডাউন তো হতেই পারে। তবে রেগে গিয়ে বসে পড়ো এটা খুব একটা বলেন অনেক সময়, তার মানে এটা বোঝা যাচ্ছে না। তেল হবে। একটু আগে আমি বলে দিলাম কিন্তু গল্প করে, যে যখন তুমি ঠিক বুঝতে পারবে না যেটা অর্ডার না এটা রিকোয়েস্ট তো হবেই না, কারণ তাহলে প্লিজ থাকতো, অনুগ্রহ করে তোমরা বসে পড়ো এরকম বলতো, এটা নেই, তার মানে এটা তো রিকোয়েস্ট হচ্ছেই না। এখন বোঝা যাচ্ছে না যেটা অর্ডার না অন্য কিছু, যখন এইরকম সেন্স হবে তখন তুমি সিম্পলি টেল কথাটা ব্যবহার করবে। এখন দ্য টিচার সেইড আছে, এটা কোন টেন্স আছে? পাস্ট টেন্স আছে, তার মানে তোমাকে সর্বদা টেল এর পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? দ্য টিচার টোল্ড হবে, টিওএলডি। আমি প্রথম 1 নম্বর নিয়মে লিখিয়েছিলাম যে, কি লিখেছিলাম, যে রিপোর্টিং স্পিচ এর অর্থ অনুসারে রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট, টোল্ড বা টেল ইত্যাদি হবে, সেটা করলাম। অর্থ অনুসারে সেইড এর পরিবর্তে আমরা টোল্ড কথাটা ব্যবহার করলাম, ঠিক আছে। আমরা 2 নম্বর নিয়মে লিখেছি যে রিপোর্টেড স্পিচ এর ভার্বের আগে একটা টু বসবে। এখানে রিপোর্টেড স্পিচ এর ভার্ব সেই ডাউন, এর আগে একটা টু বসবে, এর আগে একটা টু বসবে, তাহলে এখানে একটা টু আমরা বসিয়ে দিচ্ছি, টু। এখন তারপরে যে কথাটা থাকে সিট ডাউন, গেট আউট, এগুলো যার যে বলেছে তার কথা, সেটা যে টেন্সেই বলুক, প্রেজেন্টে বলুক আর পাস্টে বলুক, আমরা সেটাকে চেঞ্জ করতে পারি না, কারণ তার কথা এটা। তো আমরা তখন কি করি, হুবহু সেটাই লিখে দিই। তাহলে সিট ডাউন আছে, সিট ডাউনই লিখে দিচ্ছি। তার মানে কি বুঝলে এখান থেকে? সিম্পল নিয়ম, খুব সোজা। আমরা কি করব, অর্থ অনুসারে টেল, টোল্ড ইত্যাদি কিছু একটা লিখবো বা অ্যাডভাইস লিখবো, তারপরে একটা টু বসাবো এবং তারপরে ইনভার্টেড কমার মধ্যে অংশটা হুবহুই বসিয়ে দেবো, যেটা করেছি। দ্য টিচার টোল্ড টু সিট ডাউন, টিচার বলেছিল বসতে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দিই, দেখো একটা কোশ্চেন লেখাই আছে, দ্য অফিসার সেইড ফায়ার, অফিসার বলেছিল গুলি করে দাও। তাহলে এটা কি করেছে? অনুরোধ করেছে? অর্ডার। অর্ডার। অবশ্যই অর্ডার, কারণ গুলি করে দাও মানে এটা অর্ডার দিয়েছে। তাহলে সিম্পলি কি হবে, দ্য অফিসার, এখানে সেইড আছে পাস্ট টেন্স, তার মানে অর্ডারের পাস্ট ফর্ম হবে নিশ্চয়ই কি হবে? অর্ডার টু ফায়ার। অর্ডারড। একটু আগে নিয়ম শিখেছি, তারপর এটা টু বসবে, ইনভার্টেড কমার মধ্যে যা আছে তাই বসিয়ে দাও, ফায়ার। তার মানে অ্যান্সার হলো দ্য অফিসার অর্ডারড টু ফায়ার। নেক্সট প্রশ্ন আছে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। প্রশ্ন আছে যে ফাদার সেইড টু মি ডু নট লাই, বাবা আমাকে বলেছিল যে মিথ্যে কথা বলো না। বাবা কি করেছে? অনুরোধ, স্যার অ্যাডভাইস। অর্ডার, অ্যাডভাইস। ঠিক আছে, তার মানে ফাদার অ্যাডভাইসড, এটি
VISED, কারণ পাস্ট টেন্স আছে, সেইড আছে, তাই অ্যাডভাইসড হবে। ঠিক আছে, তাহলে ফাদার অ্যাডভাইসড, অ্যাডভাইসড এর পরে আর কিন্তু টু কথাটা হবে না। ওকে, অ্যাডভাইসড মি, সিম্পল। আচ্ছা, কেউ যদি এটা বলে যে স্যার এখানে অ্যাডভাইস করেনি, মিথ্যে কথা বলো না, এটা যদি অ্যাডভাইস, যদি কেউ মনে হয় যে এটা অ্যাডভাইস নয়, এমনি আমাকে বলেছে যে মিথ্যে কথা বলবো না, তাহলে তুমি কিন্তু টোল্ডও করতে পারো, ভুল হবে না। তাহলে ফাদার টোল্ড মি এটাও হতে পারে, কিন্তু এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস। ওকে, তাহলে ফাদার অ্যাডভাইসড মি। এক্ষেত্রে এবার কি হবে, এরপরে কি বসাবো নিয়ম অনুসারে? স্যার টু অ্যাড হবে, স্যার নট 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 টু বসাবো, Not তার to কারণ lie. আমি ওখানে স্টার চিহ্ন দিয়ে তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম, একটু আগে লিখে দিয়েছিলাম যে নেগেটিভ সেন্টেন্স হলে নট টু বসে, আর যদি পজিটিভ হয় তাহলে তো টুই বসে। এই যে লাস্টের নিয়মটা, নট টু বসবে, লিখে দিয়েছিলাম নেগেটিভ সেন্টেন্সে। তাহলে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, মিথ্যে কথা বলবে না, তার মানে নেগেটিভ, নট টু বসবে, বাদ বাকি যে ভার্বটা আছে বসিয়ে দাও, তাহলে নট টু লাই। তাহলে ফাদার সেড টু মি ডু নট লাই, ফাদার অ্যাডভাইস মি নট টু লাই। বাবা আমাকে উপদেশ দিয়েছিল যাতে মিথ্যে কথা না বলি। স্যার আমরা এটাকে তো ফরম্যাটও ইউজ করতে পারি। পরে শিখবো, শেখাইনি এখনো। ঠিক স্যার? আছে, ও যখন বললো শিখিয়ে দিচ্ছে এখানে। এবার এইটা হলো প্রচলিত নিয়ম, এটা হচ্ছে গ্রামার অনুসারে নিয়ম, টেন্স অনুসারে। এখন কি হয়, এইটাকে আমরা একটু অন্যভাবেও করতে পারি। ওই মোহিত বললো, ঠিকই বলেছে ও, আমরা কিছু নেগেটিভ শব্দ ব্যবহার করতে পারি। যেমন ধরো ফরবেট মানে হচ্ছে গিয়ে নিষেধ করা, প্রহিবিট মানে নিষেধ করা, ফরবেট প্রহিবিট ইত্যাদি হচ্ছে নিষেধ করা, এই শব্দগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি আছে, ফাদার সেইড টু মি ডু নট লাই। এই ক্ষেত্রে আমি নিষেধ করাটা ব্যবহার করতে যদি করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, বাবা না করেছিল মিথ্যে বলতে, এটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে এখানে নিষেধ করা কি বললাম, ফরবেট মানে ফরবিট প্রেজেন্ট টেন্স, তার পাস্ট টেন্স হবে, তার কারণ এটা সেইড আছে, তার মানে ফাদার ফরবেট, ফরবেট বানানটা FRBAD। ঠিক আছে, তাহলে ফাদার ফরবেট কাকে বারণ করেছিল, মি, আমাকে বারণ করেছিল। এবার কি হবে উত্তর, টু লাই। শিখেছি তো নেগেটিভে নট টু বসবে, টু লাই টু লাই। বেশ, এখানে না, একটু নটটা হবে না, মজার বিষয় যেহেতু- শোনো, Yes. এই ক্ষেত্রে কিন্তু আবার সেই পজিটিভ আকারেই তোমাকে লিখতে হবে সেন্টেন্সটা, তার কারণ ফরবেট মানে হচ্ছে বারণ করা বা না করা, কারণ এটা নিজেই একটা নেগেটিভ শব্দ। এবার এই নেগেটিভের পরে কিন্তু পরে আর নট টু লাই কথাটা হবে না, ডবল নেগেটিভ তার সেন্টেন্সে হয় না। তাহলে সেক্ষেত্রে মনে রাখবে, যদি ফরবেট থাকে তাহলে এখানে হবে টু লাই, তখন কিন্তু আর নট টু হবে না, তার কারণ তুমি এখানে ফরবেট মানে নেগেটিভ শব্দ এটা ব্যবহার করে ফেলেছো, তার জন্যই। এটাও এখানে শিখিয়ে দেওয়া হলো, এই কারণেই শিখিয়ে দেওয়া হলো, কারণ পরীক্ষার সময় অনেক সময় অপশনে প্রথমে অপশনটা থাকবে না, তুমি এটা জানো কিনা সেটা বোঝার জন্য সেকেন্ড অপশনটা দিয়ে দেবে, তাই তোমাকে দুটো ভাবেই শেখানো হলো। ঠিক আছে, এরকম ভাবে অর্থ অনুসারে ধরো ডু নট স্মোক, তাহলে স্মোক করো না, অনেক সময় এটা থাকতে পারে, নট ফরবেট দিয়ে করতে পারো। অনেক সময় ধরো অনেক জায়গায় থাকে যে বিজ্ঞাপন মারলে শাস্তি হবে, কোনো জায়গায় ট্রেনের মধ্যে যদি কেউ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আসে, তার একটা শাস্তি হবে, এটা শাস্তিযোগ্য অপরাধ, তেমন এটা প্রহিবিটেড, বারণ করা হয়েছে এখানে দিতে। তাহলে ফরবেট এবং প্রহিবিটেড এই কথা দুটোই ব্যবহৃত হয়, বেশিরভাগ ক্ষেত্রে ফরবেটটাই ব্যবহৃত হয়। ওকে, আমরা যতটুকু শেখালাম প্রত্যেকটাই দেখিয়ে দিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সে, এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার বলছি ওই মাঝে ওই নট টু লাই, ওই মি এর পরে টুটা হলো না, এই কারণে নট টু দেওয়ার জন্য কি? ওই said to me ওই সেন্টেন্সটা বলছো তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, তো যখনই অ্যাডভাইস, রিকোয়েস্ট, টোল্ড ইত্যাদি হবে, তারপরে আর টু কথা বসবে না, সিম্পলি ওখানে শুধুমাত্র ভার্বটাই বসবে। ঠিক আছে, আর পরের টুটা নিয়ম অনুসারেই হয়েছে। আর কারো কোনো প্রশ্ন? No, sir. ওকে, নিচে দেখো কয়েকটা করতে দেওয়া হয়েছে তোমাদের, প্রশ্ন দিয়ে দেওয়া আছে আগে থেকেই, 4টে করে ফেলো। চারটে কোশ্চেন দেওয়া আছে, করো।
5টা করে দিচ্ছি এটাকে। 4টা এখানে দেওয়াই আছে, একটা যোগ করে দিচ্ছি। অবশ্যই স্যার এগুলো খাতায় করবো? পাঁচটা দেওয়া আছে, করো, তাড়াতাড়ি করবে। স্যার হয়ে গেছে। 2 মিনিট সময় দেওয়া হলো, বাকিটা তাড়াতাড়ি করো।
আমাদের মেলাতে হবে। 1 নম্বর বলো অনিন্দিতা বিশ্বাস। প্রশ্ন আছে the teacher said to his pupils go out. Pupils মানে স্যার বলবো? আগে বলো পিপলস মানে কি? হ্যালো স্যার। পিপলস মানুষ। না, ছাত্র ছাত্র ছাত্রী। এটা ছাত্র তো। পিপল Student। বলিনি, হ্যাঁ, পিপলস আছে পিপলস কথা। ছাত্র। ছাত্র হ্যাঁ ছাত্রী। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অ্যান্সার বলো the teacher said to his pupils go out. করেছি দ্য টিচার অর্ডার টু হিজ পিপলস টু গো আউট। বেশ, এটা বাদে আর কেউ আচ্ছা আমার ফোন করছে। স্যার বলবো? বলো। The teacher ordered his pupils to go out. the teacher টিচার অর্ডার, তাই তো? বেশ, ঠিক আছে। Ordered. আচ্ছা বেশ, এই যে গো আউট কথাটা আছে এটা তোমরা তারকনাথ রয় মিউট করো। সরি স্যার। না না ঠিক আছে, মিউট করো। তাহলে দেখা যাচ্ছে যে এই গো আউট কথাটা তোমরা ধরেই নিয়েছো যে টিচার বললেই যেন সবসময় বলছে যে অর্ডার করছে। ধরো তোমাদেরকে মাঠে খেলতে নিয়ে যাচ্ছে টিচার, বা মাঠে নিয়ে গিয়ে কিছু একটা পরিবেশবিদ্যার পাঠ শেখাবে, তাহলে কি করবে? চলো আমরা চলে যাই, এরকম কিছু একটা টিচার বললো, তাহলে কি অর্ডার দিয়েছে? না, অর্ডার করছে যারা ভুল নয়, কিন্তু এটা টোল্ড হবে, ঠিক আছে? তাহলে দ্য টিচার told his pupils এবার প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে অর্ডার করলে কি ভুল হবে? আমি কিন্তু বলিনি ভুল হবে, এটা টোল্ড হবে, কারণ সবসময় এটা ধরে নেবে না যে টিচার বলা মানেই সেটা অর্ডার। টিচার সবসময় অর্ডার দেয় না, পরীক্ষার সময় অনেক সময় হয়তো অর্ডার কথাটা থাকবে না, টোল্ড রইলো, তাই তুমি ভেবে নিও যে এটাও হতে পারে উত্তর। তবে অপশন একটাই থাকবে, হয় টোল্ড থাকবে নাহলে অর্ডার থাকবে, দুটো একসঙ্গে থাকবে না। টিচার টোল্ড হিজ পিপল, এরপর তো যারা একটা গো টু হয় এবং বাকিটা যা আছে তাই হবে, টু গো আউট। নেক্সট 2 নম্বর বলো বিদিশা বসাক। হি সেড টু সুজয় নাও হ্যাভ আ কাপ অফ টি। He told Sujoy to now have a cup of tea. হয়নি, আর কেউ বলবো স্যার? বলো। He told Sujoy to have a cup of tea then. বাহ, এটা বাদে আর কেউ? Sir, he asked Sujoy to have a cup of tea then. এটা আক্স তো হবেই না, প্রশ্ন করলেই আক্সড হয়, এখানে প্রশ্ন নেই। এতক্ষণ ধরে যে নিয়ম স্যার, শেখালাম সেখানে suggested কোথাও আক্স হবে না? শেখাইনি। রিকোয়েস্টেড হবে, বলো তারকনাথ। করো। বলছিলাম রিকোয়েস্টেড দিয়ে হবে। রিকোয়েস্টেড, বাহ ভালো বলেছো। দেখো এখানে স্যার, সত্যি একটা suggested রিকোয়েস্ট। হবে? বলো। স্যার, suggested? সাজেস্ট করা না, হবে না। প্রথমত সেন্টেন্সটা পরে বুঝতে হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স মিনিং এর উপরে নির্ভর করবে। এখানে বলেছে হি সেড টু সুজয় নাও হ্যাভ আ কাপ অফ টি, সে সুজয়কে বলল চল এক কাপ চা খেয়ে আসি, বা আমাদের খাওয়া উচিত এই মুহূর্তে। তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা রিকোয়েস্টের সুর আছে, অনুরোধ করেছে, সাজেশন দেয়নি যে চা খাওয়াটা ভালো হবে, স্বাস্থ্যের পক্ষে উপকারী, এসব বলেনি। আর টোল্ড কথাটাও ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, যেহেতু এর মধ্যে একটা রিকোয়েস্টের সুর আছে কথাটার মধ্যে, তো ডিরেক্টলি রিকোয়েস্ট কথাটাই হবে। তাহলে হি রিকোয়েস্টেড, স্যার এখানে প্রপোজ কেন টু ইউজ রিকোয়েস্টেড করতে হলো? পারেন। তার কারণ এটা পাস্ট টেন্স আছে তাই। তাহলে হি রিকোয়েস্টেড সুজয় টু এর পরে কি বলেছি? ভার্বের আগে টু বসবে, ভার্ব কে এখানে হ্যাভ, নাও কিন্তু ভার্ব নয়, তাই নাওটা এখানে পরে হবে কিছু একটা, টু নাও কিন্তু হবে না, টু হ্যাভ। বাদ বাকি যা আছে তাই বসিয়ে দাও, টু হ্যাভ এ কাপ অফ টি। এবার ওখানে একটা নাও কথা ছিল, নাও থাকলে কি সে পরিবর্তন হয়? দেনে পরিবর্তন হয়, তাই পরিবর্তন করলাম। তাহলে উত্তর কি হলো? হি সেড টু সুজয় নাও হ্যাভ আ কাপ অফ টি, হি রিকোয়েস্টেড সুজয় টু হ্যাভ আ কাপ অফ টি দেন। পরে এবার কেউ কি বলছো? স্যার আরেকবার একটু বুঝিয়ে দিন না এই সেন্টেন্সটা। এই সেন্টেন্সটার মধ্যে এটার মধ্যে একটা রিকোয়েস্ট আছে, চলো চা খেয়ে আসি, মানে অনুরোধ করেছে চা খাওয়ার জন্য, তাই রিকোয়েস্ট হয়েছে। তারপরে সুজয় অবধি তো হলো, এরপরে তো একটা টু বসে, একটু আগেই বলেছি টু বসেছে, এবং টু এর পরে ভার্ব বসে, ভার্ব। এখানে ভার্ব কোনটা? হ্যাভ, তার জন্য হ্যাভটা হয়েছে।
আর নাও আছে, নাওটাও পরিবর্তন ঘটবে, তাই সবার শেষে নাওটা দেনে পরিবর্তন হয়, সেটা লাস্টে বসছে দেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। নেক্সট পরেরটা বলো, কে বলবে? দ্য কমান্ডার সেই টু দ্য এখানে সোলজার্স মার্চ ফরওয়ার্ড। বলো, কে বলবো উত্তর? স্যার দ্য বলুন। কমান্ডার অর্ডার দ্য সোলজার্স হুম, টু মার্চ ফরওয়ার্ড। এটা তো সবসময় কমান্ডাররা অর্ডারই দেয়, তাই জন্য এটা অর্ডারই হবে। দ্য কমান্ডার ordered the soldiers, এবার যা আছে তাই বুঝে দাও, টু মার্চ ফরওয়ার্ড। নেক্সট, I said to my brother, do not run in the sun. অ্যান্সার বলো কুমার বিশ্বাস। স্যার বলবো আমি? I said to my brother, do not run in the sun. বলো শ্রুতি মণ্ডল। I advised my brother আমি বল not to অ্যাডভাইস মাই sun. ব্রাদার এক নট এক টু করে রান। বলো, প্রথমে শ্রুতি বলো, তারপরে পিঙ্কি বলবে। বলো শ্রুতি। I advised my brother not to run in the sun. বাহ, ঠিক আছে, এটা হবে। এবার বলো পিঙ্কি। স্যার এটাই করেছি। I advised my brother not to run in the sun. বেশ, ঠিক আছে, এটা বাদে আর কেউ করেছো? স্যার, I forbade my brother to run in the sun. I Forbade my brother to run in the sun. হ্যাঁ, বেশ, ঠিক আছে, এটাই উত্তর হবে। মানে এই দুই রকম ভাবেই করা যায়। তাহলে I advised my brother not to run in the sun. এটা একটা হতে পারে। নেক্সট আরেকটা বলেছিলাম, I forbade, তারপরে my brother, এবার কিন্তু টু হবে, to run in the sun. লাস্ট ওয়ান, বলো কে বলবে? He said to her, excuse me. He কে বলো, বলো। requested her to excuse him. He request, এটা রিকোয়েস্ট কোথায় করলে? এক্সকিউজ মি তো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কেউ তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি বলে এক্সকিউজ মি, মানে সে যাতে সরে যায়, তুমি অনুরোধ করেছো নাকি তাকে? He told স্যার her to excuse, তারপরে কি হবে? him. He told her to excuse him. বলো কে বললে স্যার? তাহলে আগের সেন্টেন্সটা আই সেড টু মাই ব্রাদার ডু নট রান ইন দ্য সান, হুম ওটাতে আই ফরবেড মাই ব্রাদার একটা অপশন হলো টু রান ইন দ্য সান। হুম স্যার আমি জানতে চাইছি যে ফরবিট কথাটা কোন জায়গায় লেখা হয়? প্রেজেন্ট টেন্সে হবে। এখানে এখানে কি ছিল? প্রশ্নটা ছিল সেইড, আই সেইড, সেইড আছে, এই সেইড আছে বলেই নিশ্চয়ই পাস্ট টেন্স হবে। ফরবিডটা হচ্ছে মেইন সেন্টেন্স, মূল ভার্ব। ফরবিড মানে বারণ করা, এর পাস্ট টেন্স হবে ফরবেড। আর যদি এখানে সে থাকতো, এস এ ওয়াই, আই সে, তার নিশ্চয়ই ফরবিড হতো, তখন কিন্তু ফরবেড লিখলে আবার শূন্যই পাবে সে। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এইটুখানি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স আর কিছু নেই। এর মধ্যে কার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই, আমরা চলে যাব। স্যার বলো। এই যে মানে এক্সকিউজ মি এই ব্যাপারটা যেহেতু বুঝতে পারছিলাম না, কিন্তু একটু একটু মনে হচ্ছিল রিকোয়েস্ট হবে নাকি, তখন কি না, টোল্ড বসিয়ে এক্সকিউজ, চলে? এক্সকিউজ মানে হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়া। তুমি নিজেই ক্ষমা চাইছো, মানে তাকে তাকে অ্যাটেনশন গ্রো করার চেষ্টা করছো। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার সামনে তিনজন লোক, সে তারাও যাচ্ছে, তুমি একটু তাড়াহুড়ো করে সামনে যেতে চাইছো, তাহলে কি বলো? এক্সকিউজ মি। তো এটা তুমি অনুরোধ তাকে করোনি, তাকে কোনো প্লিজ প্লিজ কিছু বলোনি। এক্সকিউজ এটা সিম্পলি টোল্ড হবে, কোনো রকমের রিকোয়েস্ট এখানে নেই। ওকে স্যার। আমরা চলে যাচ্ছি প্রশ্নে। ওকে, আগের দিনের নিয়মের মতোই আমাদের দু ধরনের প্রশ্ন এখানে আছে। একটাকে আমরা বলি WH কোশ্চেন, আর একটাকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন।
তো আমাদের নিয়ম অনুসারে দু ধরনের প্রশ্নই কিন্তু শিখতে হবে, ঠিক আছে? তো দু ধরনের প্রশ্নই আমরা শিখবো বেসিক্যালি, ইয়েস নো কোশ্চেনও শিখবো এবং ডাব্লিউএস কোশ্চেনও শিখবো। তো তোমাদের যেটা করতে হবে, সবার প্রথমে এই কোশ্চেনের 3টা নিয়ম আছে। সবার প্রথমে ডাব্লিউএস কোশ্চেন শিখবো, এই 3টে নিয়ম একটু লিখে নিতে হবে, ঠিক আছে? সবার প্রথমে একটু লিখে নাও, দেখো লেখা আছে, এটা অলরেডি করে দেওয়া আছে। ডাব্লিউএস কোশ্চেনের সবার প্রথমে 1 নম্বর রিপোর্টিং ভার্বটি আস্ক হবে ask, 2 নম্বর নিয়ম ডাব্লিউএস প্রশ্নটি অপরিবর্তিত থাকবে এবং 3 নম্বর নিয়ম প্রশ্ন বাক্যটি স্টেটমেন্ট বাক্যে পরিণত হবে। এই 3টে ছোট ছোট নিয়ম লিখে নাও, 1 মিনিটের মধ্যে লিখো, তারপরে বোঝাবো। খুব তাড়াতাড়ি লিখো। কমপ্লিট? ওকে, হ্যাঁ স্যার। চলো এবার একটু খুব মন দিয়ে বুঝে নাও, ঠিক আছে? ধরো একটা প্রশ্ন লিখলাম যে মাদার said to him, where are you going? মা জিজ্ঞেস করেছিল তুমি কোথায় যাচ্ছ, প্রশ্নটা করেছে। তো এক্ষেত্রে সবার প্রথমে 1 নম্বর নিয়ম আছে, রিপোর্টিং ভার্বটি আস্ক হবে। রিপোর্টিং ভার্ব কে আছে? said। তাহলে আস্ক এর নিশ্চয়ই পাস্ট ফর্ম হবে, দ্যাট মিন্স আস্ক এর পাস্ট ফর্ম কি? asked। তার মানে মাদার যা আছে তাই বসালাম, নিশ্চয়ই sked asked হবে, কারণ ফার্স্ট ফর্ম বসবে। ওকে, তাহলে মাদার asked। asked এর পরে কোনোদিনই টু কথাটা হয় না, ওকে? তারপরে asked এর পরে সিম্পলি পরের অংশটাই হবে, তাহলে asked him, মাদার asked him, এই অবধি হলো। এটা 1 নম্বর নিয়ম আমরা ফলো করলাম। 2 নম্বর নিয়মে বলেছি ডাব্লিউএস প্রশ্নটা অপরিবর্তিত থাকবে। ডাব্লিউএস যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং, এক্ষেত্রে হোয়ারটা হচ্ছে কি WH ওয়ার্ড, দ্যাট মিন্স এটা অপরিবর্তিত থাকবে, যা আছে তাই বসিয়ে দাও। তাহলে হোয়ার বসিয়ে দিয়েছি, তাহলে asked him where। ওকে, পরের 3 নম্বর নিয়মটি লেখা আছে যে প্রশ্ন বাক্যটা স্টেটমেন্ট বাক্যে পরিণত হবে। স্টেটমেন্ট বাক্য মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এখানে হবে, ঠিক আছে? তাহলে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার, এক্ষেত্রে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? মাদার আস্কড টু হিম, তাকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় যাচ্ছ, তার মানে মা তাকে জিজ্ঞেস করেছিল যে সে কোথায় যাচ্ছিল, তুমি নয় কিন্তু। তাহলে কি হবে এখানে? সাবজেক্ট কে? হিমটা হি হয়ে যাবে। হি, বেশ ঠিক আছে, হি। আমরা স্টেপ বাই স্টেপ শিখছি, হি বসানো। এখন দেখো আমরা টেন্স অনুসারে যে 4 ধরনের 4টে নিয়ম শিখেছিলাম, প্রথম দিন শিখেছিলাম ন্যারেশনে, সেই সেম টু সেম নিয়ম কিন্তু এক্ষেত্রে সব জায়গাতেই হবে। এই সেন্টেন্সটা হোয়ার আর ইউ গোয়িং, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে এটা নিয়ম অনুসারে পাস্ট কন্টিনিউয়াস হবে, তাই বসবে। তাহলে হোয়ার হি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে am is are বসে, পাস্ট কন্টিনিউয়াসে নিশ্চয় was were বসে, তাহলে হি এর সঙ্গে was হবে, তাহলে হোয়ার হি was, বাদ যা আছে গোয়িং। হিটা কেন আগে বসলো? কারণ এটাকে আমি স্টেটমেন্টে পরিণত করেছি। 3 নম্বর নিয়মে লেখা আছে প্রশ্ন বাক্যটা স্টেটমেন্ট হবে, তার জন্য আগে সাবজেক্টকে বসাতে হবে। যেহেতু আমি এটাকে স্টেটমেন্টে পরিণত করেছি, তাই এটার কোনো সময় প্রশ্ন নেই, তাই এখানে তুমি আর প্রশ্ন কোশ্চেন মার্ক দিতে পারবে না, তার জন্য দেখো ফুল স্টপ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কোশ্চেন আর এটা নেই, স্টেটমেন্টে পরিণত হলো। পার্থক্যটা কি? এটা যদি ভয়েস চেঞ্জ হতো তাহলে কিন্তু কোশ্চেন মার্ক হতো, কারণ ভয়েস চেঞ্জে কোশ্চেন মার্ক কোশ্চেনই হয়, কিন্তু ন্যারেশন চেঞ্জে উক্তি পরিবর্তনে কোশ্চেন আর থাকে না, সেটা স্টেটমেন্টে পরিণত হয়, তাই প্রশ্ন চিহ্নটা আর বসে না। তাহলে প্রশ্ন ছিল মাদার said to him where are you going, উত্তর হলো মাদার asked him where he was going। তার কোন প্রশ্ন থাকলে বলো। স্যার আরেকবার একটু বলুন না, আমি নেটওয়ার্কের প্রবলেমের জন্য শুনতে পাইনি ভালো। কোন জায়গাটা বুঝতে পারোনি?
বলো। হ্যালো স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। কোন জায়গাটা বুঝতে পারোনি? স্যার আস্কড হিম এটা। asked him। এক্ষেত্রে এই যে said কথাটা আছে এর পরিবর্তে ask হয় ask। এটা past tense আছে তাই asked হবে asked বসেছে। ঠিক আছে? বাদবাকিটা WH প্রশ্ন অপরিবর্তিত থাকবে। দেখো WH প্রশ্ন অপরিবর্তিত আছে where এবং পরের অংশটুকু স্টেটমেন্টে পরিণত হয়েছে। তার জন্য প্রথমে সাবজেক্ট বসেছে যেমন হি, তারপর তো নিয়ম অনুসারে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস এ পরিবর্তন হয়েছে। ওকে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এবার ভালো করে বোঝো। একই উত্তর। প্রশ্ন আছে she said to you when will you come। তাহলে দেখো সবার প্রথমে she said to you when will you come, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে she said, she asked হবে নিশ্চয়ই asked, you হবে she asked you। 2 নম্বর নিয়মে বলা আছে প্রশ্ন বাক্য মানে WH ওয়ার্ড অপরিবর্তিত থাকবে, দ্যাট মিন্স তাই বসিয়ে দিই when এর জায়গায় বসালাম। এখানে আছে when will you come, সিম্পল ফিউচার টেন্সে আছে, will এর পাস্ট ফর্ম হবে কারণ said আছে তাই। তাহলে she said to you when will you come, সে তোমাকে বলেছিল কখন তুমি আসবে, মানে তুমি কখন আসবে। তাহলে when you এর সঙ্গে কি বসবে, will এর পাস্ট ফর্ম কি, তাহলে would come। কি বুঝতে এতক্ষণ ধরে? বুঝতে যে শুধু এই তিনটে যে নিয়ম উপরে লেখা আছে, রিপোর্টিং ভার্বটি আস্ক হবে, WH কোশ্চেন অপরিবর্তিত থাকবে, স্টেটমেন্ট হবে, বাদ বাকি নিয়ম সেম টু সেম। কিসের সেম টু সেম? টেন্স অনুসারে যে আমরা ন্যারেশন শিখেছিলাম তার সেম টু সেম। এনি কোশ্চেন? আমরা পরের অংশে যাব। নেই কারো প্রশ্ন? আমরা চলে আসছি এবার ইয়েস নো কোশ্চেনে। একই নিয়ম, একটু আগে যা বুঝেছো সেম টু সেমই আছে, শুধু একটা জায়গায় পরিবর্তন আছে। আমরা ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে যাব। তিনটে নিয়ম আছে। সবার প্রথমে রিপোর্টিং ভার্বটি আস্ক হবে, যেটা একটু আগে শিখেছি সেটাই। আজকের পরে একটা ইফ ইফ কথাটা বসবে আর প্রশ্ন বাক্যটা স্টেটমেন্ট বাক্যে পরিণত হবে। অর্থাৎ একটু আগে যা নিয়ম শিখেছি সেম টু সেম নিয়মই আছে, শুধুমাত্র একটা নিয়মেরই পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে আজকের পরে একটা ইফ ইফ এই কথাটা যুক্ত হয়েছে। ঠিক আছে, এটা একটু লিখে নাও 1 মিনিটের মধ্যে, তারপরে বোঝাবো। কমপ্লিট লেখা? Yes, sir. ওকে। হ্যাঁ স্যার। she said to me are you will, যেহেতু ইয়েস না কোশ্চেন তাই নিশ্চয়ই ভার্ব দিয়ে প্রশ্ন হবে, তার জন্য আর দিয়ে প্রশ্ন আছে এখানে, WH ওয়ার্ড এখানে থাকবে না। তাহলে এর উত্তর হবে হ্যাঁ বা না, জানো নিশ্চয়ই ইয়েস নো কোশ্চেন মানে উত্তর হয় হ্যাঁ বা না। প্রশ্ন করছে she said to me are you will, সে আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি অসুস্থ, আমি বলবো হ্যাঁ আমি অসুস্থ, নাহলে বলবো না আমি অসুস্থ নই, এই দুটোর মধ্যে একটা হবে নিশ্চয়ই। তার মানে সবার প্রথমে কি আছে, she said এর পরিবর্তে asked asked কথাটা হবে asked, তারপরে মি বসলো, তাহলে she asked me, বলছে আর ইউ উইল। এরপরে 2 নম্বর নিয়মে লেখা আছে রিপোর্টিং ভার্বটি আস্ক হবে তাই বসেছে, 2 নম্বর হচ্ছে আস্কের পরে ইফ বসবে, ইফ ইফ। এক্ষেত্রে ওয়েদার WHETHER এই কথাটাও বসে, আমি ইফ দিয়ে করাচ্ছি। তাহলে she asked me,
তারপরে কি বসলো ইফ। এবার কি হবে স্টেটমেন্টে পরিণত হবে আর ইউ ইল, তুমি কি অসুস্থ, তার মানে আমি কি অসুস্থ ছিলাম, কারণ আর ইউ উইল এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্স হবে। সবার প্রথমে সাবজেক্ট এখানে বসবে, তার মানে সাবজেক্ট এখানে কে, আমাকে প্রশ্ন করছে, দ্যাট মিন্স আমি হচ্ছে এখানে সাবজেক্ট আই। এর সঙ্গে কি বলবে, নিশ্চয়ই সিম্পল পাস্ট হবে, আই এর সঙ্গে ওয়াজ হবে, আই ওয়াজ ইল। তার মানে she said to me are you ill, she asked me if I was ill। সোজাই আছে, কঠিন নয়। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো প্রশ্ন আছে ফাদার সেইস ডাজ হি ডু হিজ ডিউটি। এটা একটু লক্ষ্য করতে হবে ভালো করে, দেখো এখানে কি আছে, সেইস আছে, প্রেজেন্ট টেন্স আছে, তার মানে ফাদার কি হবে, আস্ক না আস্কড, এস কে তার সঙ্গে এস যুক্ত হবে, তার কারণ ফাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাই ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, তাই এস কে এস হলো আস্ক। এবার প্রেজেন্ট টেন্স যেহেতু আছে, পরের অংশটা তো চেঞ্জ হবে না, এটা তো আমরা ন্যারেশনের প্রথম দিনের 1 নম্বর নিয়মে শিখেছিলাম। তাহলে ফাদার আস্ক ডাজ হি ডু হিজ ডিউটি, তার মানে সাবজেক্ট এখানে হি, তাহলে হি তারপরে এর সঙ্গে প্রেজেন্ট টেন্সই হচ্ছে, তার মানে হি ডাজ হিজ ডিউটি, যা আছে তাই বসবে। বলো কে বুঝতে পারনি। স্যার লাস্ট একটা ইফ হলো না কেন? স্যার আমারও একটা কোশ্চেন যে ইফ হলো না এটা কেন? ইফ হবে, হলো না কেন কি, এটা যখন লিখলাম তখনই হ্যাঁ তো স্যার। বলা উচিত ছিল, যা নিয়ম লিখেছি তার ব্যতিক্রম হবে না। তাহলে ফাদার আস্কড ইফ হি ডাজ হিজ ডিউটি। আর কোন প্রশ্ন? এনি কোশ্চেন? নেই। বুঝতে পারছো অনিন্দিতা বিশ্বাস, বিদিশা বসাক, দুর্গা পাল, জিনিয়া হ্যাঁ, স্যার। ভট্টাচার্য, কুমার বিশ্বাস, মোহিত সরকার, নাসিমা মল্লিক, পিঙ্কি শিকদার, প্রীতম হালদার, হ্যাঁ স্যার। পূজা মিস্ত্রি, শুভম দুয়া, শুভেন্দু, শ্রুতি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তুমি ন্যারেশন কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন পরীক্ষা পড়েছে শুধুমাত্র, সমস্ত কিছু ভালো করে প্রিপারেশন নেবে, আর তার সঙ্গে ন্যারেশনের একটা প্র্যাকটিস সেট দেব, কালকে দেব গ্রুপে, অনেকগুলো প্র্যাকটিস আছে, প্রায় 100টার মতো ন্যারেশন আছে, প্রত্যেকটা ঠিকঠাক ভাবে করবে, যা নিয়ম শিখেছি তার বাইরে কিছুই নেই, সব সব এ টু জেড নিয়ম তোমাদেরকে শেখানো হয়, যে চ্যাপ্টার তোমাদের করাই আমি, যে টপিক করাই তার এ টু জেড শিখিয়ে দিই, যাতে কোনো প্রশ্ন কোনোভাবেই না থাকে। ইনফ্যাক্ট এখান থেকে ভালোভাবে শিখে নিতে পারলে যে কাউকে ইংলিশ তোমরা পড়াতেও পারবে, কারণ আমি একদম রুট লেভেল থেকে তোমাদেরকে শেখাই, এটা ভালো করেই জানো। তো আমি কালকে একটা প্র্যাকটিস সেট তোমাদেরকে দিয়ে দেবো ন্যারেশনের, এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে, আর নেক্সট ক্লাসে তোমরা খুব ভালো করে এক্সামটা দেবে, ঠিক আছে? এক্সামটা কিন্তু ভীষণভাবে সিরিয়াসলি এবং পড়াশোনা করে তারপরে দেবে। 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, নতুন বছর আবার তোমাদের সঙ্গে দেখা হবে, নতুন বছরে নতুন ভাবে পড়াশোনার উদ্যোগ নিয়ে শুরু করো এবং ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা দাও, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে তো লেট দিয়েও করা যায়। মানে লেট দিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, যেমন হি সেড লেট আস গো হোম, তো সেক্ষেত্রে লেট আস, একটু বলে দিলে ভালো হতো। বেশ, ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়েও প্রশ্ন থাকতে পারে, একই উত্তর হবে। দেখুন একটা প্রশ্ন বলো লেট দিয়ে, কিন্তু সাধারণত ন্যারেশনের ক্ষেত্রে আসে না, এই জন্য তোমাদের ওখানে দেওয়া হয়নি, মানে শেখায়নি। কথাটা বুঝেছো? হুম। সাধারণত লেট দিয়ে কখনোই ন্যারেশনের প্রশ্ন থাকে না, কিন্তু হয়, লেট দিয়ে যখন শেখানো হয়েছিল তখন হয়, ঠিক আছে? চলো, যখন তুমি প্রশ্ন করেছো তখন একটা দেখিয়েও দিই, এবং এই ক্ষেত্রে ন্যারেশন ভয়েস চেঞ্জ তোমাদের শিখিয়েছিলাম মোস্ট প্রবাবলি, ঠিক সেরকম নিয়মই হবে, ঠিক আছে? যখন প্রশ্ন করেছে একটা উত্তর দেখিয়ে দিচ্ছি, ওকে? আমরা একটু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এটা দেখাই, চলো এখানেই দেখাই। ধরো একটা প্রশ্ন আমি লিখছি, যেমন ধরো লিখছি দ্য হেয়ার, এই যে, আর হেয়ার মানে কি? খরগোশ। খরগোশ, বা তাহলে হেয়ার সেড টু দ্য টর্টরিস, খরগোশ আর কচ্ছপের গল্পটা
The hare said to the tortoise, কি বলেছিল? Let us run a race. Let us run, প্রেজেন্ট টেন্সে লিখি, run a race. খরগোশ কচ্ছপকে বলেছিল চলো একটা প্রতিযোগিতা করি, মানে রানের রেস করি। তো এই যে লেট দিয়ে একটা সেন্টেন্স আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এক্ষেত্রে কি করেছিল, মানে মিনিং অনুসারে এই যে চলো একটা প্রতিযোগিতা করি, এটা কি? রিকোয়েস্ট, অনুরোধ, সাজেশন, কি কি এটা? প্রপোজড বা সাজেস্ট। হ্যাঁ, একদমই তাই। যখন এই লেট দিয়ে থাকবে তখন তোমাকে প্রপোজ করা হয়েছে অথবা সাজেশন দেওয়া হয়েছে, যেটা তোমাদের ভয়েস চেঞ্জ আমি শিখেছিলাম, সেম টু সেম জিনিসই হবে। তাহলে দা হিয়ার, এক্ষেত্রে ধরো প্রপোজাল একটা দিয়েছিল, প্রপোজ, তাই তো, PROPOSED, প্রপোজড। তাহলে দ্য হিয়ার প্রপোজড, কাকে প্রপোজালটা দিয়েছিল? টু দ্য টর্টয়েস, TORTOIS, টর্টয়েস। তাহলে দ্য হিয়ার প্রপোজ টু দ্য টর্টয়েস, টর্টয়েসকে প্রপোজাল দিয়েছিল। কি প্রপোজাল দিয়েছিল? লেট আস রান এ রেস। হ্যাঁ, এই যে প্রপোজাল যেহেতু এক্ষেত্রে দেওয়া হয়েছে, তাই এক্ষেত্রে তুমি টু অথবা কোনো কোনো জায়গায় দ্যাট কথাটাও আসে, ঠিক আছে? তাহলে এখানে একটা টু হবে আগেকার মতোই, টু রান এ রেস, এটা হতে পারে। তাহলে দা হিয়ার প্রপোজ টু দ্য টর্টয়েস টু। এবার প্রশ্ন উঠবে, স্যার দুটো টু কি করে হলো? এক্ষেত্রে যদি টু আমি না, এক্ষেত্রে যদি টু দ্য হিয়ার প্রপোজড দ্য টর্টয়েস যদি দিই, তাহলে এখানে গিয়ে টু হবে। কি হবে? টু রান এ রেস। ওকে, যদি ওখানে টু তুমি দিয়েছো, দ্য হেয়ার প্রপোজ টু দ্য টর্টয়েস, তাহলে এখানে দ্যাট কথা বসাতে হবে। তাহলে উত্তর হবে দ্য হেয়ার প্রপোজ টু দ্য টর্টয়েস দ্যাট কথা এখানে বসবে, এবং তারপরে কি বসবে? দে শুড রান, এরকম ভাবে উত্তর হবে, যেটা ভয়েস চেঞ্জে তোমাদের শেখানো হয়েছিল। বুঝতে পারছো না? চলো উত্তরটা লিখিয়ে দিই। দ্য হেয়ার proposed to the tortoise, proposed to that তাদের একটা রান রেস করা উচিত, তার মানে এখানে দে শুড, তাদের একটা রান করা উচিত, রান এ রেস। এটা ভয়েস চেঞ্জের নিয়ম শেখানো হয়েছিল। এটা হচ্ছে জটিল নিয়মের মধ্যে এটা পড়ে যাচ্ছে, কঠিন হচ্ছে, তাই দেখাতে চাইছিলাম না। পরেরটাও হবে উত্তর, যেটা এতক্ষণ ধরে তোমাদের শিখিয়েছি সেটা পরের উত্তরটা। বোঝা গেল? মোহিত সরকার প্রশ্ন করেছিল। হ্যাঁ স্যার, কিন্তু এখানে প্রপোজটার উপরে টু বসবে কি? কোন প্রপোজের পরে? ওই উপরেরটা তো? ওই যে প্রথমটাতে দ্যাট যে। না, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু এখানে টু কথাটা ছিল, তার জন্য আমি প্রপোজ দিয়ে বসালাম, দুটোই দেখালাম। আর এতক্ষণ ধরে যে নিয়ম শেখালাম সেটা হচ্ছে পরের উত্তর। কারণ তুমি অন্য কোনো বইয়ে দেখতে পারো যে স্যার এটা তো উত্তর দেওয়া আছে, তখন ভাবতে পারো যে আমি ভুলভাল শিখেছি। তার জন্য দুটো উত্তরই দেখালাম। তুমি যেভাবে প্রশ্ন করবে আমি উত্তর সেভাবেই দেবো। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর পরের অংশটা, যেটা এতক্ষণ ধরে শেখানো হলো, তাই প্রথমেরটাকে বাদ করে দিলাম। কিন্তু উত্তর কিন্তু এতক্ষণ ধরে যেটা দেখালাম সেটাও হবে। যেহেতু এখানে টু কথাটা আছে তার জন্যই হবে। যদি ওখানে টু দিয়েছো তাহলে উত্তরটা অন্যরকম ভাবে করতে হবে, দ্যাট আসবে। আর যদি না দাও তাহলে সিম্পল এতক্ষণ ধরে যা শেখালাম সেটাই। বুঝেছো? বেশ, ঠিক আছে। পিসি দাসের বই খুলে দেখবে, ওরকম উত্তর কয়েকটা পাবে, অথবা ডিপি ভট্টাচার্য খুলবে, যদি থাকে সেখানেও পাবে দু একটা উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। ন্যারেশন চেঞ্জ এভরিথিং তোমাদেরকে A to Z শেখানো হলো। নেক্সট দিন পরীক্ষা দেবে, পরীক্ষার সময় দেখা হবে। ওকে, পরের বছর প্রত্যেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল। নতুন বছরে পরীক্ষা পাবে তোমরা অবশ্যই, টেট পরীক্ষা। তো নতুন বছরে খুব ভালো করে পড়াশোনা করো এবং পরের দিন পরীক্ষাটা ভালো করে দিও, ঠিক আছে? স্যার বলো। স্যার পিসি দাসের কি হাইলাইটের একটু করে দিলে ভালো হতো। হাইলাইটস বলো কি বলছো স্যার, একবার? বলছি অবজেক্টিভ সেন্টেন্স একটু করে দিলে ভালো হতো। ওগুলো নেই পরীক্ষায়, ওগুলো থাকেই না, কোথা থেকে করবে? যেটুকু আছে ন্যারেশনে সবটাই করিয়েছি A to Z, আর এর বাইরে কিছু নেই। ওকে।
প্রথমত ন্যারেশনটা টেট পরীক্ষায় আসেই না, প্রথম দিনই বলেছিলাম। তা সত্ত্বেও পুরো A to Z করালাম, কেন অনেকেই অন্য পরীক্ষা দাও তাই। তাও একটা দুটো কোশ্চেন কমন পেলেও পেতে পারো। ন্যারেশন যে যদিও বা থাকে সেটা আনসিন থেকে থাকবে, স্যার আলাদাভাবে কোনো ন্যারেশন বলে এটা কিছু খুব হয় না। বলো। বলছি স্যার এটা পিটিতে খুব কাজে লাগবে তাহলে? ভীষণ পরিমাণে কাজে লাগবে। পিটি আলাদাভাবে এই টপিকগুলো আর করাবো না তো, আমিই পড়াবো যদি পিটি হয়। এগুলো আলাদাভাবে করাবো না, এই জন্য তো এত ডিটেলসে করালাম। পিটি এবং পিটি পরীক্ষায় ভয়েস জেনারেশন ভীষণভাবে কাজে লাগবে। ৩-৪টে করে প্রশ্ন থাকবে এখান থেকে। টেটে খুব একটা কাজে লাগবে না। ওকে, ঠিক আছে। এতটুকুই থাক, ওকে স্যার। দেখা হচ্ছে পরের ইয়ারে। টাটা, গুড নাইট।